হ্যালো, ওয়েলকাম টু এইচডি ফিজিক্স ক্লাসেস। আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারের কোশ্চেন আনসার সলভ করছিলাম, যেগুলি বিভিন্ন ইয়ারে কোশ্চেন পেপারে সিবিএসসির কোশ্চেন পেপারে এসেছিলো। এই কোশ্চেনগুলি সলভ করছিলাম। আজকে এটাই টিবিএসসি ইলেকট্রিসিটি চ্যাপ্টারের কোশ্চেন আনসারের লাস্ট ভিডিও। পরে হয়তো বা রিভাইজ করবো আমরা একটা পরে। তার আগে আমরা তার আগে আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টটা শেষ করব। তারপরে দরকার হলে আমরা একটা সামারাইজ করে দেবো চ্যাপ্টারের উপরে। তো এখন আমরা এটাই হবে আমার কোশ্চেন অ্যান্সারের শেষ ভিডিও ফ্রম দ্য চ্যাপ্টার ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো আমরা স্টার্ট করছি। প্রথম কোশ্চেনটা কি আছে? টু আইডেন্টিক্যাল রেজিস্টার্স, ইচ অফ রেজিস্ট্যান্স 10 ওহম। বলেছে দুইটা আইডেন্টিক্যাল রেজিস্টার, ইচ অফ রেজিস্ট্যান্স মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত করে? 10 ওহম করে, আর কানেক্টেড ইন সিরিজ। মানে এখানে বলা আছে আমাদের দুইটা রেজিস্টার আছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত? 10 ওহম করে, আর কানেক্টেড ইন সিরিজে কানেক্ট করতে বলেছে। তারপরে তারপরে 2 নাম্বারটা বলেছে ইন প্যারালাল। তাহলে আমাদেরকে প্যারালালও বলেছে কানেক্ট করার জন্য। তাহলে আমরা প্যারালালও কানেক্ট করলাম। কত? 10 ওহম আর হচ্ছে 10 ওহম প্যারালালি কানেক্ট করলাম। ইনটু এ ব্যাটারি অফ 6 ভোল্ট বলেছে, একটা 6 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করলাম। 6 ভোল্ট। ক্যালকুলেট দ্য রেশিও অফ পাওয়ার কনজিউমড ইন দ্য কম্বিনেশন অফ রেজিস্টার ইন 2 কেসেস। বলেছে 2 কেসে যেই পাওয়ারটা কনজিউম করবে সেই পাওয়ারটার রেশিও বের করতে। ঠিক আছে, তো বোথ কেসেসে কী করেছে? 6 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করা আছে। তো এই ক্ষেত্রে আমি পাওয়ারটা, সিরিজের ক্ষেত্রে পাওয়ারটা P1 ধরলাম, আর প্যারালালের ক্ষেত্রে পাওয়ারটা কত ধরলাম? P2। ঠিক আছে, তো এখন ফর বোথ দ্য কেসেস আমরা কী বের করব? পাওয়ার কনজাম্পশন আর কি। তো এখানে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? সিম্পলি এখানে টোটাল রেজিস্ট্যান্স হবে, দেখো এখানে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেসের ফর্মুলা জানতে হবে। সিরিজের জন্য কি? আর এস ইকুয়াল টু R1, যেহেতু দুইটা আছে R1 প্লাস R2, আর আর পি ইকুয়াল টু কী হবে? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। দুইটার জন্য এইভাবে আমরা লিখতে পারি। তো এটার জন্য নেট রেজিস্ট্যান্স কত হবে? এটার জন্য আমি ডাইরেক্টলি লিখে নিচ্ছি। দেখো এখানে 10 প্লাস 10 মানে 20। তো তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম হবে? এরকম। এটা কত? 20 ওহম, আর এটা হচ্ছে 6 ভোল্ট। এখন তার পাওয়ার কনজিউম কতটা পাওয়ার সে কনজিউম করলো? দেখো এখানে রেজিস্ট্যান্স জানি আর ভোল্টেজ জানি। তাহলে P1 ইকুয়াল টু কী হবে? V স্কোয়ার বাই আর। তাহলে V স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার কত? 6 ইন্টু 6 মানে 36 ডিভাইডেড বাই 20। ঠিক আছে, এটাই এতটুকুই রাখলাম। তারপর একটা দেখি, দেখো এখানে আরপির জায়গাতে কী হবে? R1 R2 বোথ আর ইন ম্যাগনিটিউড 10। তাহলে আরপি ইকুয়াল টু কী হবে? R1 কত? 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 10 প্লাস 10। তাহলে দেখো এখানে 100/20। ঠিক আছে, 100/20, তাহলে হবে কত? 5। তাহলে আরপি ইকুয়াল টু কত হবে? 5। আরপি ইকুয়াল টু হবে 5 ওহম। ঠিক আছে, তো দেখো আরপি কত হলো আমাদের? 5 ওহম। তাহলে এখানে পাওয়ার কনজিউম কত হবে? এটা আমি P2 ধরলাম। P2 কত হবে? ভি স্কোয়ার বাই আর, ভি কত? 6। তাহলে 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 5, তাহলে কত হবে? 36 ডিভাইডেড বাই 5। তাহলে আমাদেরকে বলেছে P1 ইস টু P2 বের করতে, রেশিও বলেছে তো, বা P1 ডিভাইডেড বাই P2। তাহলে আমরা এটাকে P1 ডিভাইডেড বাই P2ও লিখতে পারি। তাহলে P1 ডিভাইডেড বাই P2, তাহলে P1 কত? 36/20, আর P2 কত? 36/5। ঠিক আছে, ভুল করলাম না তো কোনোখানে? না, ঠিক আছে। 36 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা আসবে কত? উপরে চলে যাবে 5, নিচে 24, তাহলে 1/4। তাহলে দেয়ারফোর P1 ইস টু P2 ইকুয়াল টু 1:4। ঠিক আছে, আমরা রেশিও বের করে নিলাম। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা কী বলেছিল? ক্যালকুলেট দ্য রেশিও অফ পাওয়ার কনজিউমড ইন দ্য কম্বিনেশন অফ 2 রেজিস্টার্স ইন 2 কেসেস। তো দুইটা কেসেসের জন্য আমরা কিন্তু পাওয়ার কতটা কনজিউম করলো তার রেশিও কিন্তু বের করে নিলাম 1:4। তারপরটা কি বলেছে? এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন 1 কিলোওয়াট আওয়ার ইন্টু এসআই ইউনিট অফ এনার্জি। তাহলে 1 কিলোওয়াট আওয়ারের কি? 1 কিলোওয়াট আওয়ার কিন্তু আমাদের এটা কিসের ইউনিট? এনার্জির ইউনিট।
ঠিক আছে, এনার্জির ইউনিট কিন্তু কিলোওয়াট আওয়ার। আবার তার এসআই ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে জুল। এসআই ইউনিটটা কি? জুল। এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। কিলোওয়াট আওয়ার কিসের ইউনিট? এনার্জির ইউনিট। কীভাবে কিলোওয়াট আওয়ার এনার্জির ইউনিট? দেখো, কিলোওয়াট কিসের ইউনিট? পাওয়ারের ইউনিট। আর এইচ মানে আওয়ার কিসের ইউনিট? টাইমের ইউনিট। তাহলে পাওয়ার ইন্টু টাইম ইকুয়াল টু কি? এনার্জি। এনার্জি পাওয়ার ইকুয়াল টু কি? ওয়ার্ক ডান বাই টাইম বা এনার্জি বাই টাইম, এনার্জি ডিসিপেশন বাই টাইম, এনার্জি কনজামশন বাই টাইম। কিন্তু এখানে কি আছে? এখানে কিলোওয়াট ইন্টু আওয়ার, ঠিক আছে। অর্থাৎ পাওয়ার ওয়ার্ক ডান বা এনার্জি ইকুয়াল টু কী হবে? পাওয়ার ইন্টু টাইম। তাহলে কিলোওয়াট কিসের ইউনিট? পাওয়ারের ইউনিট ইন্টু টাইম। তো পাওয়ার ইন্টু টাইম ইকুয়াল টু কী হয়? এনার্জি। এই কারণে এটা এনার্জির ইউনিট, এবং এটা কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি আর কি, ঠিক আছে। এটাকে ইউনিটও বলে, এটাকে মানে তোমার বিওটিও বলা হয়, বোর্ড অফ ট্রেড ইউনিট। আচ্ছা, তো আমাদেরকে বলেছে 1 কিলোওয়াট আওয়ারকে কিসে নিতে? জুলে নিতে। তো জুল কি আসলে কি হয়? জুল হয় ওয়াট ইন্টু সেকেন্ড। তাহলে আমাদের কি কাজ? এটাকে ওয়াট ইন্টু সেকেন্ডে নিয়ে যাওয়া। তাহলে 1 কিলোওয়াট ইকুয়াল টু কত? 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার ইকুয়াল টু কত? 3600 সেকেন্ড। তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড ইকুয়াল টু কি? ওয়াট ইন্টু সেকেন্ড হবে জুল। তাহলে আমার এখানে ইউনিটটা কত হয়ে যাবে? জুল। আর এখানে কি আছে? 36 ইন্টু 10 টু দি পাওয়ার কটা জিরো হবে উপরে? 1 2 3 4 5 5। তাহলে আমরা লিখতে পারি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার কত? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে আমাদের সেকেন্ড নম্বর কোশ্চেনের অ্যান্সারও হয়ে গেল। কী বলেছিল সেকেন্ড নম্বর কোশ্চেনটা? এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন 1 কিলোওয়াট আওয়ার অ্যান্ড এসআই ইউনিট, হ্যাঁ ইন্টু হবে আর কি। এস্টাবলিশ দ্য রিলেশন, আচ্ছা ঠিক আছে, হয়েছে কোশ্চেনটা। এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন 1 কিলোওয়াট আওয়ার অ্যান্ড এসআই ইউনিট অফ এনার্জি। তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত? এসআই ইউনিট অফ এনার্জি। এসআই ইউনিট মানে জুল। তাহলে কত এসআই ইউনিট অফ এনার্জি? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তারপরটা দেখি কি আছে। বলেছে 3 2 হোম রেজিস্টার্স এ বি সি, মানে এটা এ, এটা বি, এটা সি, আর কানেক্টেড অ্যাজ শোন ইন দ্য ফিগার। ফিগারে দেখানো আছে, হ্যাঁ ফিগারে দেখানো আছে। ইচ অফ দেম ডিসিপেটস এনার্জি ক্যান উইথস্ট্যান্ড এ ম্যাক্সিমাম পাওয়ার অফ 18 ওয়াট উইদাউট মেল্টিং। মানে সে কতটা ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট করতে পারে? প্রত্যেকটা রেজিস্টার 18 কিলোওয়াট পাওয়ার, ঠিক আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কারেন্ট দ্যাট ক্যান ফ্লো থ্রু দ্য 3 রেজিস্টার্স, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং ভীষণ কনসেপচুয়াল কোশ্চেন। এটা খুব কনসেন্ট্রেশন দিয়ে শুনতে হবে। বলেছে 3টা রেজিস্টার আছে, যেটা আমাদের সার্কিটে দেখানো আছে, এইভাবে লাগানো আছে। বলেছে যে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে কতটা টোটাল পাওয়ার ডিজিপেশন হতে পারে? 18 ওয়াট। প্রত্যেকটার মধ্যে দিয়ে কিন্তু 18 ওয়াট ডিজিপেশন হতে পারে, ঠিক আছে, উইদাউট মেল্টিং। বলেছে যদি এরকম হয় তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কতটা পাওয়া যাবে থ্রু দ্য 3 রেজিস্টার্স। তাহলে এখান দিয়ে যদি দেখো, এখান দিয়ে যদি আই কারেন্ট যায়, যেহেতু এটা প্যারালাল কম্বিনেশন, এখান দিয়ে I1 যাবে, এখান দিয়ে I2 যাবে, যেহেতু তাদের রেজিস্ট্যান্সের ভ্যালুগুলি সমান, হ্যাঁ। এবং আমরা জানি কি প্যারালাল কম্বিনেশনে কী কনস্ট্যান্ট থাকে? পটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট থাকে। যেহেতু পটেনশিয়াল ডিফারেন্সও কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্সগুলিও কনস্ট্যান্ট, তাহলে V ইকুয়াল টু IR দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রত্যেকটার মধ্যে কারেন্টও সমান। অর্থাৎ আমরা পরে এটা লিখতে পারবো আর কি, I1 ইকুয়াল টু I2, ঠিক আছে। I1 ইকুয়াল টু I2। আবার দেখো এই আইটা কী করেছে? এখানে গিয়ে দুইটা পার্ট হয়ে গেছে। তাহলে এটা লিখতে পারি I ইকুয়াল টু I1 প্লাস I2, ঠিক আছে। যেহেতু I1 ইকুয়াল টু I2, তাহলে আমরা লিখতে পারি I ইকুয়াল টু 2I1। তাহলে I1 ইকুয়াল টু কি? I/2। যেহেতু I2 ইকুয়াল টু সেম, তাহলে I2 ইকুয়াল টু কত হবে? I/2। দেখো কনসেপ্টটা ক্লিয়ার কিনা? প্রথম কথা হচ্ছে কি, এখানে ম্যাক্সিমাম যদি আই কারেন্ট যায়, কারণ যেহেতু এটা প্যারালাল কম্বিনেশনে আছে, প্রথম যদি আই কারেন্ট তার মধ্য দিয়ে যায়, তাহলে এই আই কারেন্টটা দুইটা পার্ট হবে, I1 এবং I2। যেহেতু এখানে রেজিস্ট্যান্সগুলি কনস্ট্যান্ট, এবং দেখো কানেকশনটা কি? প্যারালাল কম্বিনেশন। তো প্যারালাল কম্বিনেশনে কী কনস্ট্যান্ট থাকে? পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য 2 পয়েন্টস, মানে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ রেজিস্টার ইজ কনস্ট্যান্ট কিন্তু ফর প্যারালাল কম্বিনেশন। তাহলে দেখো পটেনশিয়াল ডিফারেন্সও কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্সও কনস্ট্যান্ট, তাহলে কী হবে? কারেন্টটাও কনস্ট্যান্ট যাবে, মানে সেম যাবে আর কি, ইন বোথ দ্য রেজিস্টার্স বা থ্রু বোথ দ্য রেজিস্টার্স, ঠিক আছে। তাহলে I1 ইকুয়াল টু I2 আমরা লিখতে পারি, যেহেতু রেজিস্ট্যান্সগুলি সমান, হ্যাঁ। তাহলে I1 ইকুয়াল টু I2 লিখতে পারি। তাহলে আবার এই আই কারেন্টেই তো ডিভাইড হয়ে I1 I2 হয়েছে।
তাহলে আমরা কী লিখতে পারি I1 I ইকুয়াল টু কী লিখতে পারি I1 প্লাস I2, আর যেহেতু I1 ইকুয়াল টু I2 তাহলে আমরা লিখতে পারি I ইকুয়াল টু 2I1। তাহলে আবার এখান থেকে I1কে যদি আমরা মানে সলভ করে বের করি তাহলে I1 ইকুয়াল টু কত হবে, টোটাল যে কারেন্টটা যাচ্ছে তার ডিভাইডেড বাই 2, এবং I2 কত হবে, সেম I ডিভাইডেড বাই 2। এখন আমাদের কাজ হচ্ছে I কারেন্টটা বের করা। ওই I কারেন্টটাই ম্যাক্সিমাম তার মধ্যে দিয়ে যেতে পারবে, কারণ দেখো সার্কিটটা কীভাবে হয়, সার্কিটটা হবে এই যে সার্কিটের তো অর্ধেকটা পার্ট এখানে দেওয়া আছে, কারণ সার্কিট যদি একটা জিনিস মনে রাখবে, কোনো একটা সার্কিট যদি ক্লোজড না থাকে তাহলে তার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে ভার্চুয়ালি সে কিন্তু ক্লোজড, জাস্ট একটা সেকশন আমাদেরকে দেখিয়েছে যে এই জায়গাটা দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে তুমি বের করো, ঠিক আছে। তো দেখো, তো এটা অ্যাকচুয়ালি আমি ফুল সার্কিটটা করে দিচ্ছি, তাহলে হয়তো বা কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই হচ্ছে আমার যে সেকশনটা দেওয়া আছে 2 ওহম 2 ওহম 2 ওহম, এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা সি। এখন কি করলো, তাদেরকে একটা মানে পটেনশিয়ালের সাথে লাগানো থাকবে, একটা ভোল্টেজ সোর্সের সাথে লাগানো থাকে, ধরো এটা ভি। তাহলে এই ভিটা কী হবে, প্রথমে তার মধ্যে একটা পটেনশিয়াল ড্রপ পড়বে V1, তার মধ্যে একটা পটেনশিয়াল ড্রপ পড়বে V2, ঠিক আছে। তাহলে দেখো ভি ইকুয়াল টু হবে V1 প্লাস V2, ঠিক আছে। তা এখানে কারেন্টটা কিন্তু ওইটার উপর ডিপেন্ড করে হয়, ঠিক আছে। যেহেতু আমাকে এখানে ম্যাক্সিমাম কারেন্ট ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন দেওয়া আছে, তা আমি এটার জন্য দেখো এটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যায় এটা যদি বের করে নিতে পারি তাহলেই হবে, বুঝতে পারছো। কারণ এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত, এখানেও কিন্তু বলেছে ম্যাক্সিমাম তার মধ্যে দিয়ে 18 ওয়াট পাওয়ার ডিসিপেশন হতে পারে, তার মধ্যে দিয়েও 18 ওয়াট পাওয়ার ডিসিপেশন হতে পারে, কিন্তু এগুলি আমাদের কাজে লাগবে না এখন। কেন, কারণ এই সার্কিটের সাথে সিরিজে আরেকটা রেজিস্টর লাগানো আছে, ঠিক আছে। তাহলে 18 ওয়াট, এটাও 18 ওয়াট দিতে পারে। তাহলে আমার দেখতে হবে আগে এই 2 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে আমার মেন কাজ। এখানের কারেন্টটা যদি আমি বের করে নিতে পারি ম্যাক্সিমাম কতটা কারেন্ট যেতে পারে, আর এটা যদি বের করে নিতে পারি তাহলে বাকিগুলি ইজি হবে, বাকিগুলি কী হবে, হাফ হাফ হয়ে যাবে। যদি এখানে তো 5 ওহম এখানে যদি 10 এম্পিয়ার কারেন্ট যায় তাহলে এখানে 5 এম্পিয়ার, নিচে হবে 5 এম্পিয়ার, বোঝা গেল। তাহলে আমাদের দেখো এই অঙ্কটার মেন কাজ হলো আমাদের তার মধ্য দিয়ে টোটাল কারেন্ট কত যাচ্ছে এটা বের করা, বাকিগুলি ইজি হয়ে যাবে, ঠিক আছে। 3 রেজিস্টার বলেছে তো, আচ্ছা। তো দেখো 18 ওয়াট হচ্ছে তার পাওয়ার, তার রেজিস্ট্যান্স কত 2 ওহম, তাহলে কারেন্ট কত আমরা বের করব। তাহলে দেখো পি ইকুয়াল টু আমরা জানি I স্কোয়ার আর, তাহলে আর কত I স্কোয়ার ইন্টু 2, তাহলে 18 ইকুয়াল টু I স্কোয়ার ইন্টু 2, তাহলে I স্কোয়ার ইকুয়াল টু কত হবে 9, I ইকুয়াল টু কত হবে 3 এম্পিয়ার, ঠিক আছে। তাহলে I যদি 3 এম্পিয়ার হয় তাহলে এখান দিয়ে কারেন্ট কত যাবে 1.5 এম্পিয়ার, এখান দিয়ে যাবে 1.5 এম্পিয়ার, এখান দিয়ে কত যাবে, এখান দিয়ে কত যাবে, এখান দিয়েও 1.5 এম্পিয়ার যাবে, এখান দিয়ে কত যাবে, এখান দিয়ে যাবে 1.5 প্লাস 1.5 এম্পিয়ার, মানে এখান দিয়ে যাবে 3 এম্পিয়ার। মনে রাখবে কোনো একটা সার্কিট থেকে, ধরো এই একটা সার্কিট, এখান দিয়ে যদি I কারেন্ট যায়, ঠিক আছে, এটা ক্লোজ তো কারেন্ট তখনই যাবে যখন ক্লোজ হবে। তো এটা কত 10, ধরো I কারেন্ট যাচ্ছে, আবার ফিরে কত কারেন্ট ব্যাটারিতে, মানে ব্যাটারিতে কতটা বেরিয়েছে I কারেন্ট বেরিয়েছে, আবার ঢুকতে হবে I কিন্তু, তাহলেই সার্কিটটা কমপ্লিট, না হলে সার্কিটে কোনো রকমের সমস্যা আছে, ঠিক আছে। তাহলে এই কারণে এখান দিয়ে যদি I যায় তাহলে আমার এখান দিয়েও I যাবে, কারণ এটাই লাস্টলি আমার ব্যাটারির সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ফুললি একটা কনসেপ্টের ব্যাপার আছে, হ্যাঁ। কনসেপ্টটা হচ্ছে যে এখানে কি বলেছে 2 ওহম রেজিস্টার্স ABC আর কানেক্টেড শোন ইন দ্য ফিগার। দেখো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রথমে যে সিরিজে 2 ওহম রেজিস্টারটা লাগিয়ে দিয়েছে এবং তার পাওয়ারও দেওয়া আছে, ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া আছে, এই জন্য আমার প্রথমে এইভাবে করতে হয়েছে, ঠিক আছে। আর এখান দিয়ে যতটা কারেন্ট যাবে, কারণ সার্কিটে এই কারেন্টটাই ডিভাইড হবে, ম্যাক্সিমাম যতটা কারেন্ট যেতে পারবে তার মধ্য দিয়েই যাবে, বাকিগুলির মধ্য দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাবে না, ঠিক আছে। তাহলে তার মধ্য দিয়ে ম্যাক্সিমাম কত যেতে পারে, ধরো আমাদের কত বেরিয়েছে 3 ওহম, ওই কারেন্টটা এখানে ডিভাইড হবে, দুইটা ভাগে ডিভাইড হবে, তাহলে এখানে কত যাবে 1.5। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি না বুঝে থাকো এই অঙ্কটাকে আবার সলভ করবো পরে, আমাকে একটু কমেন্টে জানিয়ে দিলে ভালো হবে যে অঙ্কটা বুঝতে পেরেছো কি পারোনি, ঠিক আছে। আমরা নেক্সট যাচ্ছি। সিরিজ ইলেকট্রিক
In a series electrical circuit comprising a resistor made of a metallic wire that emitter reads 5 ampere, মানে কারেন্ট কত যাচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। দ্য রিডিং অফ দ্য এমিটার ডিক্রিজেস টু হাফ হোয়েন দ্য লেন্থ অফ দ্য ওয়্যার ইজ ডাবলড। দেখো এখানে একটা কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে কি করেছে, প্রথমে কি ছিল, ধরো একটা ওয়্যার ছিল, ঠিক আছে, এ বি, তার সাথে একটা এমিটার লাগানো আছে, সে কতটা কারেন্ট রিড করে 5 অ্যাম্পিয়ার। এখন বলেছে যে লেন্থটাকে ডাবল করে দিয়েছে, আগে যদি লেন্থ এল হতো এখন 12 হবে, ধরো এ ড্যাশ, হ্যাঁ এখানে হবে বি ড্যাশ, তার সাথে এমিটার লাগানো হয়েছে। এমিটার কত রিড করছে এখন 2.5 অ্যাম্পিয়ার। তো প্রথম কথা হচ্ছে, দেখো আমরা আগেই পড়েছিলাম যদি লেন্থ ডাবল হয়ে যায়, যদি লেন্থটাকে এক্সটেন্ড করে, লেন্থটাকে, দেখো এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কথাটা মনোযোগ দিয়ে শুনো, যদি লেন্থটাকে এক্সটেন্ড করে ডাবল করি তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে 4 টাইমস বেশি, ঠিক আছে, কারণ লেন্থ বাড়ার কারণ আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। তাহলে মনে রাখবে যদি এলটাকে যদি আমি ডাবল করি, কিপিং দ্য ওয়্যার সেম, হ্যাঁ, যদি ওয়্যারটাকে যদি আমি টেনে তার লেন্থ ডাবল করি তাহলে তার রেজিস্ট্যান্স 4 টাইমস বেড়ে যাবে, ঠিক আছে, এটা আমরা জানি। তো এখন এখানে বলেছে যে রেজিস্ট্যান্স, আচ্ছা দেখো ওদেরকে কিন্তু সেম ভোল্টেজ সোর্সের সাথে লাগানো আছে, যে এই সেম ভোল্টেজ সোর্সের সাথে যদি লাগানো না থাকে তাহলে এমিটার কোনো কিছু মানে সেমভাবে রিড করতে পারবে না, ঠিক আছে, যেহেতু আমাদের কিছু বলেনি আমরা ধরে নেব যে সেম ভোল্টেজ সোর্সের সাথে লাগানো আছে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা জানি যে রেজিস্ট্যান্স 4 টাইমস বেড়ে যাবে, তাহলে কারেন্ট কত কমবে, 1/4 টাইমস কম যাবে তার মধ্য দিয়ে, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে এমিটার রিডস হাফ, মানে ডিক্রিজ, দ্য রিডিং অফ এমিটার ডিক্রিজেস হাফ, তাহলে কত হয়েছে, অর্ধেক হয়েছে। তার মানে আমার কি করেছে এখানে, আমাদের প্রশ্নটা এমনভাবে বুঝিয়েছে যে মানে সেম ম্যাটেরিয়ালের দুইটা ওয়্যার আছে, সেম ম্যাটেরিয়ালের দুইটা মেটালিক ওয়্যার আছে, যার লেন্থ, একটা লেন্থ হচ্ছে এল আর একটা লেন্থ হচ্ছে 2L, ঠিক আছে। এখানে কিন্তু তার যেহেতু, দেখো যেহেতু এমিটারের রিডিংটা হাফ হয়ে গেছে, তার মানে তার এরিয়া অফ ক্রস সেকশন, তার রেজিস্টিভিটি, বোথ দ্য কোয়ান্টিটিজ আর কনস্ট্যান্ট ফর বোথ দ্য কেসেস, ঠিক আছে। এটার জন্য এ রো থাকবে, এটার জন্য এ রো থাকবে। যদি এরকম হয় তাইলেই কি হবে, এই জিনিসটা সম্ভব, ঠিক আছে। প্রথমে যদি লেন্থ হয় এল তাহলে তার রেজিস্ট্যান্স যদি আর হয়, সেম ম্যাটেরিয়ালের যদি তার লেন্থ 12 হয় তার রেজিস্ট্যান্স হবে 2R, তখন কারেন্টটা হাফ ডিক্রিজ করবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, ইন এ সিরিজ কি বলেছে, when the length of the wire is doubled, when the length of the wire is doubled, keeping all the parameters constant, কোন কোন প্যারামিটারগুলি, এরিয়া, একটা কাজ করি, কিপিং অল দ্য প্যারামিটার্স কনস্ট্যান্ট না লেখে, কারণ অল দ্য প্যারামিটার্সের মধ্যে তো লেন্থটা, আচ্ছা ঠিক আছে, কিপিং এরিয়া অফ ক্রস সেকশন, area of cross section and আর কি, area of cross section and resistivity constant, then the resistance of the wire increases up to 2 times, by increases to 2 times of its initial 2 times হয়ে যায়,
ঠিক আছে, দেয়ারফোর কারেন্ট ডিক্রিজেস টু ইটস হাফ অফ ইনিশিয়াল ভ্যালু, দেয়ারফোর কারেন্ট বোঝা গেল। যে কারণে এমিটারটা কি রিড করছে, এমিটারটা হাফ কারেন্টটা রিড করছে। এখানে মনে রাখবে এরিয়া অফ ক্রস সেকশন অ্যান্ড রেজিস্টিভিটি কনস্ট্যান্ট। আচ্ছা, তারপর আমরা নেক্সট যাচ্ছি, কী বলেছে, এ কারেন্ট অফ 1 ampere ফ্লোজ ইন এ সিরিজ সার্কিট কন্টেনিং অ্যান ইলেকট্রিক ল্যাম্প অ্যান্ড এ কন্ডাক্টর অফ 5 ohm রেজিস্ট্যান্স হোয়েন কানেক্টেড টু এ 10 volt ব্যাটারি। তো এখানে কী বলেছে, একটা সিরিজ কম্বিনেশনে কী আছে, ইলেকট্রিক ল্যাম্প আছে, ধরো এই হচ্ছে আমার ইলেকট্রিক ল্যাম্প, তার সাথে একটা মানে কন্ডাক্টর আছে যার রেজিস্ট্যান্স হচ্ছে 5 ohm, দে আর কানেক্টেড টু এ ভোল্টেজ সোর্স অফ 10 volt। ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ইলেকট্রিক ল্যাম্প, মানে আমার ইলেকট্রিক ল্যাম্পের রেজিস্ট্যান্স বের করতে বলেছে। এখান দিয়ে কারেন্ট যাচ্ছে কত, আমার 1 ampere। ঠিক আছে, তাহলে দেখো এটা রেজিস্ট্যান্সটাকে আমি আর ধরলাম, তাহলে তারা কোন কম্বিনেশন আছে, এখানে সিরিজ কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশনে যদি থাকে তাহলে আমাদের কি হয়, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কী হয়, সিম্পলি অ্যাড হয়ে যায় রেজিস্ট্যান্সগুলো। তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল, ওহমস ল কি, বি ইকুয়াল টু আই আর। তো অ্যাকর্ডিং টু ওহমস ল ট্যান ইকুয়াল টু আই কত 1, কারণ সিরিজে কারেন্টটা সেম যাবে, তার মধ্য দিয়ে 1 ampere কারেন্ট যাবে। তাহলে কি হবে, মানে 5 ওহমের মধ্য দিয়ে কত যাবে, 1 ampere কারেন্ট যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে 1 ইন্টু আর কত, আর প্লাস 5। ঠিক আছে, তাহলে আর প্লাস 5 ইকুয়াল টু 10, যেহেতু আই ইকুয়াল টু 1 ampere, তাহলে আর ইকুয়াল টু কত হবে, 5 ওহম। তাহলে আমার ল্যাম্পের রেজিস্ট্যান্স কত, ল্যাম্পের রেজিস্ট্যান্স অফ 5 ওহম। নাও ইফ দ্য রেজিস্ট্যান্স অফ 10 ওহম ইজ কানেক্টেড প্যারালাল উইথ দিস সিরিজ কম্বিনেশন, হোয়াট চেঞ্জ in current flowing through 5 ohm conductor and potential difference across the lamp will take place। এখন বলেছে, একটু ঘুরিয়ে বলেছে প্রশ্নটা, এখন বলেছে একটা 10 ওহম সেম জিনিসটার সাথে কি করেছে, একটা 10 ওহম মানে কন্ডাক্টর বা রেজিস্টরকে কি করেছে, প্যারালালি কানেক্ট করেছে। এটারও 5 ওহম, এটারও 5 ওহম, এটা হচ্ছে 10 ওহম। ঠিক আছে, এখন কি করেছে, এইভাবে তাদেরকে 10 ভোল্টের সাথে লাগিয়ে দিয়েছে। দেখো প্রশ্নটা কি বলেছে, নাও ইফ দ্য রেজিস্ট্যান্স অফ 10 ওহম ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ দিস সিরিজ কম্বিনেশন, এই সিরিজ কম্বিনেশনের সাথে কি করেছে, একটা 10 ওহম রেজিস্টরকে প্যারালালি লাগানো আছে। হোয়াট চেঞ্জ ইফ এনি, বলেছে যদি কোনো হয় আর কি, হোয়াট চেঞ্জ ইন কারেন্ট ফ্লোয়িং থ্রু 5 ওহম কন্ডাক্টর, মানে এইটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে, এইটার মধ্য দিয়ে যা কারেন্ট যাবে এইটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে। এখন আই ড্যাশ লিখছি আর কি, ঠিক আছে, যে কতটুকু কারেন্ট যাবে, অ্যান্ড পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ল্যাম্প উইল টেক প্লেস। এখন বলেছে এই ল্যাম্পের দুই এন্ডের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স কত। তো প্রথম কথা হচ্ছে আমার দেখতে হবে আগে টোটাল কারেন্ট কত যাচ্ছে। তাহলে দেখো এখানে একটা কাজ করি, আমি কারেন্ট বের করার জন্য একটা সহজ প্রসেস এখানে আমরা ফলো করছি। তাহলে দেখো তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি প্রথমে আঁকি। প্রথমে দেখো ফর বোথ দ্য অ্যাপ্লায়েন্সেস রেজিস্ট্যান্স কত, 5 ওহম করে, তো তারা সিরিজে আছে, তো তাদের উপরেরটা কত হবে, 10 ওহম হবে, নিচেরটা কত হবে, 10 ওহমই দেওয়া আছে। ল্যাম্প প্লাস এই যে উপরের 10 ওহমটা, এটা ল্যাম্প প্লাস কিন্তু কন্ডাক্টর, এটা কার সাথে লাগানো আছে, 10 ভোল্টের সাথে লাগানো আছে। এখন দেখো যেহেতু প্যারালাল লাগানো আছে, তা আমরা যদি একটু বুদ্ধি খাটাই, প্যারালাল লাগানো থাকলে কি হয়, R1 প্লাস R2 ডিভাইডেড R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো এটা করলে বেরোবে 10 যদি হয় এটা 5 ওহম বেরোবে, RP ইকুয়াল টু। তো তারও ইকুইভ্যালেন্ট সার্কিট হবে কি, এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হবে, এটা হবে 5 ওহম, আর এটা হবে 10 ভোল্ট। ঠিক আছে, তো এখন দেখো তার মধ্যে কারেন্ট কতটা যাবে, আমি কি পেলাম, আর পেলাম, আর কত পেয়েছি, আর পি মানে আর পিটা কত 5 ওহম, আর ভি কত 10 ওহম। তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল টু আই আর। তাহলে দেখো যেহেতু এখানে আরটা কত 5 ওহম আর ভিটা কত 10, আই ইন্টু 5, তাহলে আই ইকুয়াল টু কত 2 এম্পিয়ার। দেখো এখন টোটাল আইটা কত, টোটাল কারেন্টটা কত যাচ্ছে 2 এম্পিয়ার, আগে যাচ্ছিল কত 1 এম্পিয়ার, এখন যাচ্ছে কত 2 এম্পিয়ার। কেন, কারণ প্যারালাল লাগানোর জন্য
তার রেজিস্ট্যান্সটা কমে গেছে, ঠিক আছে। এখন কারেন্ট যাচ্ছে কত 2 এম্পিয়ার। তো দেখো এখানে রেজিস্ট্যান্সগুলো সমান, ঠিক আছে। তো এখান দিয়ে কারেন্ট কত যাচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কিন্তু এখান থেকে ব্যাটারি থেকে কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে 2 এম্পিয়ার। তাহলে এই 2 এম্পিয়ার কারেন্টটা যেহেতু তাদের রেজিস্ট্যান্স সমান এবং তারা কি প্যারালাল কম্বিনেশনে কানেক্টেড, তাহলে তার মধ্য দিয়েও সেম পরিমাণ কারেন্ট যাবে, তার মধ্য দিয়েও সেম পরিমাণ কারেন্ট যাবে, অর্থাৎ এখান দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট যাবে, এখান দিয়েও 1 এম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে কি হবে, যেহেতু 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, তাহলে তার মানে কি আমার ল্যাম্পের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত 1 এম্পিয়ার, কারণ ল্যাম্পের মধ্যে দিয়ে সিরিজ কম্বিনেশনে ছিল। তাহলে এটা কত, এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আই ড্যাশটা কত 1 এম্পিয়ার, এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার, হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছে কত 2 এম্পিয়ার, ব্যাটারিতে ঢুকছে কত 2 এম্পিয়ার, ঠিক আছে। তো এটা আমরা বুঝতে পারলাম যে 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্ট কত, আই ইকুয়াল টু কত 1 এম্পিয়ার, রেজিস্ট্যান্স কত, আর ইকুয়াল টু কত 5 ওহম। এই যে বাল্বের আরবি লিখলাম, বাল্বের রেজিস্ট্যান্স কত 5 ওহম। তাহলে তার ইয়ে কত হবে, কি বলেছে আমাদেরকে কি বের করতে, the current flowing through the and the potential difference across the lamp will take place। তাহলে IR, ঠিক আছে, potential difference across the lamp, তাহলে PB লিখলাম যেহেতু বাল্ব বা ল্যাম্প বা যাই হোক, তাহলে VB লিখলাম, তাহলে কী হবে I ইন্টু RB। তাহলে I কত 1 এম্পিয়ার যাচ্ছে আর তার রেজিস্ট্যান্স কত 5, তাহলে কত হবে আমার 5 ভোল্ট তার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স পড়বে, ঠিক আছে। পটেনশিয়াল ড্রপ কত পড়বে 5 ভোল্ট, তাহলে বাল্বের মধ্যে পটেনশিয়াল ড্রপ কত পড়লো 5 ভোল্ট, ঠিক আছে। দেখো কোশ্চেনগুলি কিন্তু একটু কমপ্লিকেটেডই, মানে ক্লাস 10 লেভেলের জন্য, কিন্তু মানে খুব কনসেপচুয়াল। তাহলে এখানে আমার পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ল্যাম্প উইল টেক্স প্লেস কত, এখানে হবে কত জানি, এখন করলাম 5 ভোল্ট ল্যাম্পে। প্রথমও কত ছিল, প্রথমও কিন্তু 5 ভোল্টই পড়েছিল, ঠিক আছে, কারণ ল্যাম্পের রেজিস্ট্যান্স তো আমরা কত পেয়েছিলাম, ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স অফ ইলেকট্রিক ল্যাম্প, এটা আমরা পেয়েছি 5 ওহম। যেহেতু 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্স, তাহলে তখন পটেনশিয়াল ড্রপ কত পড়ছিল ওই বাল্বের মধ্যে, সেম 5 ভোল্টই পড়ছিল। তাহলে পটেনশিয়াল ড্রপটা সেমই আছে, আমাদের সার্কিট চেঞ্জ করার পরেও পটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য বাল্ব সেমই আছে। কি চেঞ্জ হয়েছে, কারেন্ট, টোটাল কারেন্ট ড্রন ফ্রম দ্য ব্যাটারি চেঞ্জ হয়েছে, ঠিক আছে, বুঝা গেল। এখানে আমাদেরকে বলেছে গিভ রিজন থ্রু 5 ওহম। আচ্ছা, এখানে বলেছে দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 5 ওহম কন্ডাক্টর অ্যান্ড পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ল্যাম্প উইল, যদি কোনো চেঞ্জ হয়ে থাকে, আমাদের তো কোনো চেঞ্জ হয়নি, 5 ওহম কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, এখনও 1 এম্পিয়ারই যাচ্ছে, ব্যাটারি থেকে 2 এম্পিয়ার যাচ্ছে, 2 এম্পিয়ার যাচ্ছে ঠিকই, কিন্তু এখানে কত 1 এম্পিয়ার যাচ্ছে। তাহলে দেখো কি হবে, হ্যাঁ, তাহলে কী হবে, এটা কেন হচ্ছে এটা এরকম, হয়েন, এখানে আমরা লিখছি হয়েন, এই জায়গাতে লিখছি হয়েন এ 10 ohm resistor is connected with the series combination then current flowing through the 5 ohm conductor and the lamp will not changed, ঠিক আছে, সে কী হয় চেঞ্জ হয় না। এটা উত্তরটা যেহেতু গিভ রিজন বলেছে তাই আমরা লিখছি will not change, so that's why potential drop PD লিখছি, potential drop across
the lamp as well as এখানে লিখছি দেখো as well as আমার জায়গাটা একটু কম পড়ে গেছে across the 5 ohm resistor will not changed হ্যাঁ এই কথাটা লিখে নিও across the 5 ohm resistor will not change will not change ঠিক আছে দেখো এখানে কি হয়েছে এখানে বলেছে যে দেখো কোশ্চেনটা কিন্তু ভালো করে বুঝতে হবে কারণ কোশ্চেনটা অনেকটা বড় হোয়াট চেঞ্জ ইন কারেন্ট ফ্লোয়িং থ্রু 5 ওহম কন্ডাক্টর অ্যান্ড পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য লেন্থ উইল টেক্স প্লেস মানে কি চেঞ্জ হবে কোনো চেঞ্জই হবে না কেন চেঞ্জ হবে না হয় না 10 ওহম রেজিস্টার ইজ কানেক্টেড ইন প্যারালাল এখানে বলেছে 10 ওহম রেজিস্টারটাকে কি প্যারালালি লাগানোর জন্য তো 10 ওহম রেজিস্টারকে যদি আমরা প্যারালালি লাগাই তাহলে কি হবে মানে 5 ওহম কন্ডাক্টর এবং ল্যাম্পের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্টই যাবে প্যারালালি লাগালে ব্যাটারি থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে ঠিকই কিন্তু এটা ডিভাইড হয়ে যাবে দুইটা পার্টে ডিভাইড হয়ে কী হবে এটা 1 অ্যাম্পিয়ার যাবে যেহেতু 1 অ্যাম্পিয়ারই যাচ্ছে আগেও কত যাচ্ছিল 1 অ্যাম্পিয়ার এখনও 1 অ্যাম্পিয়ার যাচ্ছে তাহলে কি চেঞ্জ হবে না তার কারেন্টও চেঞ্জ হবে না এবং পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ল্যাম্পও চেঞ্জ হবে না এটাই লিখেছি এখানে হয় 10 ওহম রেজিস্টার ইজ কানেক্টেড উইথ দ্য সিরিজ কম্বিনেশন in parallel connected in parallel when a 10 ohm resistor is connected in parallel with the series combination then the current flowing through the 5 ohm conductor and the lamp will not change that is why potential drop across the 5 ohm resistor as well as across the lamp will not change ঠিক আছে হয়ে গেল আমাদের এটা তারপরে কি বলেছে 3 incandescent bulbs 3 incandescent bulbs of মানে এরকম বাল্ব যারা কি করে আলো দেয় আর কি of 100 watt each are connected in series in an electric circuit 3 incandescent bulbs of 100 watt each are connected in series in an electric circuit in another circuit আচ্ছা বলেছে তিনটা আলো দেয় এরকম বাল্ব 100 ওয়াটের বাল্ব কি করেছে সিরিজে লাগিয়েছে একটা ইলেকট্রিক সার্কিটের সাথে তাহলে দেখো একটা বাল্ব দুইটা বাল্ব তিনটা বাল্ব সিরিজে লাগানো আছে ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা কত 100 ওয়াট করে কিন্তু প্রত্যেকটা সেম 100 ওয়াট করে কোনোটা ভোল্টেজ সোর্সের সাথে লাগানো আছে আবার বলেছে কি ইন অ্যানাদার সার্কিট অ্যানাদার সেট অফ 3 বাল্বস অফ সেম ওয়াটেজ আর কানেক্টেড ইন প্যারালাল সেম জিনিসটাকে আবার প্যারালালি কানেক্ট করেছে তাহলে সেম জিনিসটাকে প্যারালালি কানেক্ট করো সেম জিনিসটাকে প্যারালালি কানেক্ট করা হয়েছে সেম 100 ওয়াট সেম সবগুলি 100 ওয়াট তো সেম কত ভোল্টেজ সোর্সের সাথে আগে যদি ভি এর সাথে কানেক্ট করা থাকতো এখনও ভি এর সাথে কানেক্ট করা হচ্ছে এখন বলেছে উইল দ্য ভালভ ইন টু সার্কিট গ্লো উইথ দ্য সেম ব্রাইটনেস বলেছে বোথ দ্য কেসেসের ক্ষেত্রে তারা কি সেম ব্রাইটনেসে গ্লো করবে তা এখন দেখি তাদের মধ্যে দিয়ে কারেন্ট কোনটার মধ্যে দিয়ে কেমন যাচ্ছে কারণ আমরা জানি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এখানে ভি দিয়ে করবো না কারণ এখানে কারেন্ট প্রত্যেকটার মধ্যে দিয়ে বের করবো আমরা ঠিক আছে তাহলে দেখো এখানে তার রেজিস্ট্যান্স যদি আর হয় প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর হবে তাহলে একটু বুদ্ধি থাকলে আমরা এখানে বলতে পারবো যে এখানকার কম্বিনেশনে এই যে প্যারালাল কম্বিনেশনে এখানে টোটাল রেজিস্ট্যান্সটা হবে বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে R/3 কীভাবে দেখো এখানে আরপি তো 1/RP ইকুয়াল টু 1/R প্লাস 1/R প্লাস 1/R তাহলে কত আসবে 3/R 1/RP ইকুয়াল টু তাহলে আরপি ইকুয়াল টু কত বেরোবে আরপি ইকুয়াল টু বেরোবে R/3 ঠিক আছে তার মানে তার ইকুইভ্যালেন্ট সার্কিটটার যেটা হবে ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটা হবে ধরো এই ইকুইভ্যালেন্ট সার্কিট ভি এর সাথেই লাগানো আছে তো এটার টোটাল রেজিস্ট্যান্স কত হবে R/3 আর তার রেজিস্ট্যান্স কত হবে 3R দেখো তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে এখন
বিয়ের সাথে লাগানো আছে, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 3R। কার রেজিস্ট্যান্স বেশি? তাহলে দেখো এখানকার রেজিস্ট্যান্স কম, 1/3, ঠিক আছে। তো এখানকার রেজিস্ট্যান্স কিন্তু বেশি, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট কিন্তু কম যাবে, ডিক্রিজেস, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স যদি কমে যায় কারেন্ট ইনক্রিজেস, ঠিক আছে। তাহলে এখানে যদি দেখো কারেন্টটা বের করছি, এখানে কত কারেন্ট যাচ্ছে? ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর কত? 3R। তাহলে দেখো আই ইকুয়াল টু কত? ভি বাই 3R। আর এখানে কারেন্ট কত যাচ্ছে? দেখো ভি ইকুয়াল টু আই আর, এখানে আরটা কত? এখানে আরটা হচ্ছে আই, তো ঠিক আছে আই ড্যাশ লিখলাম আর কি, আরটা হবে R/3 ভি। তাহলে আই ড্যাশ ইকুয়াল টু কত হবে? সেকেন্ডটার মধ্যে কারেন্ট কত যাচ্ছে, মানে এই ব্যাটারিতে কতটা কারেন্ট ড্রন করা হচ্ছে, এটা হবে 3V/R, ঠিক আছে। তার মানে এখান দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে V/R মানে 1/3, দেখো V/R ইকুয়াল টু কি? V/R ইকুয়াল টু 3I, ঠিক আছে। তাহলে দেখো এখানে 3 × 3I হবে, আই ড্যাশ ইকুয়াল টু মানে 9 টাইমস বেশি যাচ্ছে কারেন্ট। তাহলে এখান দিয়ে কত যাবে কারেন্ট? 9 টাইমস যদি বেশি হয় এখান দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে? 9I। এখান দিয়ে যদি আই কারেন্ট যায় এখান দিয়ে কত যাবে? 9I। তো 9I যদি এখান দিয়ে বের হয় তাহলে এখান দিয়ে কত যাবে? 3I, এখান দিয়ে যাবে 3I, এখান দিয়ে যাবে 3I, ঠিক আছে। তাহলে এটা প্রত্যেকটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট যাচ্ছে। পাওয়ার হচ্ছে P ইকুয়াল টু I²R। এখান দিয়ে প্রত্যেকটার মধ্যে দিয়ে 3I কারেন্ট যাচ্ছে, তার রেজিস্ট্যান্স Rই আছে। তাহলে কোনটা বেশি গ্লো করবে? নিশ্চয়ই যার মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাচ্ছে সে বেশি গ্লো করবে। তাহলে প্যারালাল কম্বিনেশনে কারেন্ট, মানে সার্কিটটা প্যারালাল কম্বিনেশনে যখন থাকবে তখন বাল্বগুলি বেশি গ্লো করবে, ঠিক আছে। তখন এটা তো আবার লিখতে হবে, কারণ আমাদেরকে জাস্টিফাই এর অ্যান্সার বলেছে। তাহলে আমরা লিখছি শর্টকাট, দেখো in parallel combination current passes through each bulb is 3 times, देखो 3I तो 3 times that passes through each bulb when they are connected in series, ঠিক আছে। সরি, they are connected in series। তাহলে in parallel combination current passes through each bulb is 3 times that passes through each bulb when they are connected in series। That's why in parallel combination, এখানে লিখছি আর জায়গা নেই, in parallel combination the bulbs will glow more brightly, ঠিক আছে। এখানে বাল্বগুলি বেশি ইন্টেন্সিটি নিয়ে জ্বলবে। বি নাম্বারটাও আমাদেরকে গিভ রিজন বলেছে, আছে যাই হোক। নাও লেট ওয়ান বাল্ব ইন দ্য বোথ সার্কিট গেট ফিউজড, উইল দ্য রেস্ট অফ দ্য বাল্বস কন্টিনিউ টু গ্লো ইন ইচ সার্কিট? এটাও খুব ইম্পর্টেন্ট। ধরো আমি কালারটা একটু চেঞ্জ করছি তাহলে বুঝতে পারবে। ধরো এখান দিয়ে আমার এই যে বাল্বটা, এই বাল্বটা আমার ফিউজ হয়ে গেছে, তার মানে এখানে কানেকশন ব্রেক হয়ে গেছে। তার মানে এখানে সার্কিটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন সিরিজে যখন ছিল
তখন তো এই বাল্বটা যখন নষ্ট হয়ে যায় বাকিগুলিতে কারেন্ট যাবে না, তার মানে বাকিগুলিও জ্বলবে না। কিন্তু প্যারালালের ক্ষেত্রে দেখো, যদি এই বাল্বটা নষ্ট হয়ে গেছে কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হবে না, বাকি দুইটার মধ্য দিয়ে কিন্তু আমাদের যাবে কারেন্ট। তার মানে এই কারেন্টটা মানে এই বাল্বটা যদি নষ্ট হয়ে যায় বাকি দুইটা বাল্ব জ্বলবে। কারণ প্যারালাল কম্বিনেশনে কিন্তু প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদাভাবে কারেন্ট যাচ্ছে। কিন্তু সিরিজ কম্বিনেশনে একটা যদি ব্রেক হয়ে যায় তাহলে বাকিগুলি আর জ্বলবে না, কারণ সার্কিটটা তো ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা যদি ব্রেক হয়ে যায় তারপরেও কিন্তু সার্কিটটা এই দুইটা বাল্বের মাধ্যমে ক্লোজড হয়ে থাকবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। এখন তো রিজন বলেছে লেখার জন্য, লিখছি। একটু শর্টকাট লিখছি। ইন সিরিজ কম্বিনেশন, হ্যাঁ, ইন সিরিজ when one valve get fused, then the circuit is opened. সার্কিটটা কি আছে? ওপেন অবস্থায় আছে। But in parallel, when one bulb get fused, কি হবে? Current will flow through the other bulbs. দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করে নিই আবার। আদার bulbs, current will flow through the other bulbs. So the remaining bulbs will glow. ঠিক আছে, কিন্তু সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে সার্কিট ওপেন, সো দ্য রিমেনিং বাল্ব, একটু হিজিবিজি হয়ে গেছে, নেক্সট ভিডিও থেকে এগুলি একটু স্পেস একটু বেশি বেশি রাখবো। রিমেনিং বাল্বস উইল নট গ্লো। তাহলে লাইনটা কী হবে? ইন সিরিজ কম্বিনেশন when one bulbs get fused then the circuit is opened, so the remaining bulbs will not glow. But in parallel combination, when one bulbs get fused, current will flow through the other bulbs, so the remaining bulbs will glow. ঠিক আছে, হয়ে গেছে আমাদের দুইটা। আরে নিচে জায়গা ছিল তো, সরি আমি জায়গা রেখেছিলাম, একটু কষ্ট করে দেখে নিই ওইটা, কারণ আবার লেখলে অনেকটা সময় চলে যাবে। এখানে কি বলেছে? অ্যান ইলেকট্রিক ফিউজ ইজ রেটেড কত? 2 অ্যাম্পিয়ার। মানে এখানে ফিউজের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার। হোয়াট ইজ মিন বাই দিস স্টেটমেন্ট? তাহলে এখানে হবে ইফ কারেন্ট মোর দেন 1 অ্যাম্পিয়ার passes through the fuse will melt. বা এটাকে অন্যভাবে বলা যায়, ইফ কারেন্ট দ্য ম্যাক্সিমাম কারেন্ট উইল ফ্লো থ্রু দ্য, বা দ্য ম্যাক্সিমাম কারেন্ট ক্যান ফ্লো থ্রু দ্য ফিউজ ইজ 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো হয়ে গেছে এটা। মানে রেটিং মানে কি? তার মধ্যে ম্যাক্সিমাম যতটা যেতে পারে। ধরো কোনো একটা বাল্বের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনের রেটিং হচ্ছে 18 ওয়াট, একটু আগে যে করেছিলাম, তাহলে ম্যাক্সিমাম তার মধ্যে 18 ওয়াট পাওয়ারই আমরা পাবো। ঠিক আছে, তার বেশি আমরা এখান থেকে পাওয়ার পাবো না।
তো সেমভাবে ইলেকট্রিক ফিউজের যদি তার কারেন্ট রেটিং থাকে 2 এম্পিয়ার, তার মানে তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 2 এম্পিয়ার কারেন্ট সে সহ্য করতে পারবে আর কি। তার বেশি যদি তার মধ্যে দিয়ে কারেন্ট পাঠায় তাহলে সে মেল্ট হয়ে যাবে, ঠিক আছে। অ্যান ইলেকট্রিক আয়রন অফ 1 কিলোওয়াট ইজ অপারেটেড অ্যাট 220 ভোল্ট। কাছে একটা ইলেকট্রিক আয়রন অফ 1 কিলোওয়াট, তাহলে ইলেকট্রিক আয়রনের আমার পাওয়ার কত দিয়েছে, এখানে পাওয়ার দিয়েছে কত 1 কিলোওয়াট, দ্যাট ইজ 1000 ওয়াট, কিলোওয়াট থেকে ওয়াটে নিয়ে গেছি। ইজ অপারেটেড বিটুইন, আচ্ছা পটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে 220 ভোল্ট। ফাইন্ড হুইচ অফ দ্য ফলোয়িং fuses that respectively rated at 1 ampere, 3 ampere and 5 ampere can be used in it। মানে আমাদেরকে বলেছে যে একটা পাওয়ার হচ্ছে 1000 ওয়াট আর তার ভোল্টেজ সোর্স থেকে ভোল্টেজ পাচ্ছে হচ্ছে 220 ভোল্ট। এখন আমি যে তার মধ্যে যে ফিউজটা ব্যবহার করব ওই ফিউজটার রেটিং, কারেন্ট রেটিং কত হতে হবে। তাহলে এরকম হলে আমি দেখি আগে কারেন্ট কত যেতে পারে। তাহলে দেখো আমরা পি ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইন্টু আই। ভি কত 220 আর পাওয়ার কত আছে এখানে 1000 আছে, তাহলে আই ইকুয়াল টু কত হবে 1000 ডিভাইডেড বাই 220 অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে দেখো কারেন্টটা 100/22, তাহলে 25 হলে হবে 4, আর 22 যদি হয় তাহলে কত হবে 100/22। আচ্ছা 100/20 হতো 4, তো 100/22 মানে এটা, তাহলে এখান থেকে বুঝলাম যে আইটা কত 5-এর থেকে ছোটো হবে, কিন্তু 4-এর থেকে, সরি উল্টা লিখেছি, আইটা কী হবে 5-এর থেকে ছোটো হবে কিন্তু 4-এর থেকে বড় হবে। তাহলে আইটা কার কার মধ্যে থাকবে, এখানে 4 এবং 5-এর মধ্যে থাকবে কারেন্ট। যদি আমি 1 কিলোওয়াট পাওয়ার রেটিংয়ের কোনো একটা আয়রনকে যদি আমি 220 ভোল্ট ভোল্টেজ সোর্সে লাগাই, তাহলে তার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে ওই কারেন্টের পরিমাণটা 4 এম্পিয়ার থেকে 5 এম্পিয়ারের মধ্যে থাকবে। তাহলে 4 এম্পিয়ার এবং 5 এম্পিয়ারের মধ্যে থাকলে কোন ফিউজটা আমরা ব্যবহার করব, 5 এম্পিয়ার ফিউজটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। সিন্স মানে এই ক্যালকুলেশনটা করে আমরা লিখব, সিন্স দ্য কারেন্ট flowing the current will flow through the electric iron is in between 4 ampere to 5 ampere, therefore 5 ampere fuse can be used in this electric অ্যাপ্লায়েন্স, ঠিক আছে। তাহলে আমরা 5 এম্পিয়ার ফিউজটা এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে, বোঝা গেল। তারপর কি বলেছে, আচ্ছা এখানে আমি একটু তার থিকনেসটা কমিয়ে নিই, অনেক মোটা হয়ে যাচ্ছে। এখানে বলেছে এ ওয়্যার অফ লেন্থ এল ইজ এক্সটেন্ডেড আপ টু 3 টাইমস অফ ইটস ইনিশিয়াল লেন্থ, ফাইন্ড দ্য রেশিও অফ রেজিস্ট্যান্স বিফোর অ্যান্ড আফটার এক্সটেনশন। এটার জন্য আমি একটাই ফর্মুলা, দেখো এখানে কি করেছে, তারটাকে লম্বা করা হয়েছে, তার মানে তার রেজিস্টিভিটি অ্যান্ড ভলিউম ইজ কনস্ট্যান্ট, রেজিস্টিভিটি অ্যান্ড ভলিউম ইজ কনস্ট্যান্ট। তাহলে কী হবে, প্রথম কথা হচ্ছে এটার জন্য আমরা ফর্মুলা ইউজ করবো ρL²/V, ভিটা কিন্তু এখানে ভলিউম। তাহলে R1-এর জন্য কী হবে ρL1² ডিভাইডেড বাই ভি, কারণ ভি ফর বোথ দ্য কেসেস সেম। আচ্ছা এখানে L1 = L, ঠিক আছে, L1 = L, আর L2 সেকেন্ড টাইম কত টাইমস করেছে, এখানে 3 টাইমস করেছে, তাহলে 3 × L। তাহলে আমার কত হবে দেখো, R2 = কী হবে ρL2² ডিভাইডেড বাই ভি, আর এটা কত হবে ρL²/V, আর এটা কত হবে, যেহেতু 3 করেছে তাহলে ρ × 3L তার হোল²/V, তার মানে আচ্ছা এটা কত হবে 9L²/V, তার মানে 9 × ρL²/V। দেখো এবার ρL²/V = কত, R1, ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে কী বের করতে বলেছে, দেখো R1 এবং R2-র মধ্যে কী রিলেশন পেয়েছি, R2 = 9 × R1,
এটা পেয়েছি। এখন আমাদের কী বের করতে বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স বিফোর অ্যান্ড আফটার রেজিস্ট্যান্স, আফটার এক্সটেনশন, মানে R1/R2 আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে R1/R2 ইকুয়াল টু কত হবে, 1/9। তাহলে R1:R2 ইকুয়াল টু কত হবে, 1:9। তাহলে এটা হচ্ছে আমার রেজাল্ট। ঠিক আছে, নেক্সটটা কি বলেছে, এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স R অ্যান্ড লেন্থ L ইজ ব্যান্ড ইন্টু এ সার্কেল, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টু ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টস অফ দ্য সার্কেল। বলেছে একটা তার আছে যার লেন্থ হচ্ছে L, তার রেজিস্ট্যান্স হচ্ছে R। তাকে কি করেছে, একটা সার্কেলে কনভার্ট করা হয়েছে, বলেছে ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট। তো এই পয়েন্টটাকে আমি ধরেছি এ ড্যাশ, এ পয়েন্টটা হচ্ছে বি ড্যাশ। বলেছে এখন এ ড্যাশ এবং বি ড্যাশের মধ্যে রেজিস্ট্যান্স কত। প্রথম কথা হচ্ছে আর এ বি কত, আর এ বি হচ্ছে এল। তো এখন দেখো এই লেন্থটা কত, পুরোটা তারের লেন্থ হচ্ছে এল, তাহলে এই লেন্থটা হবে L/2, এই লেন্থটা হচ্ছে L/2। তাহলে পুরোটা লেন্থের রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে এই অর্ধেকটা লেন্থের রেজিস্ট্যান্স হবে R/2, বাকি অর্ধেকটা লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে R/2। ঠিক আছে, তো তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখন কত হবে, দেখো তারা প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে আর যেহেতু দুইটা আছে, তো দুইটার জন্য আর প্যারালাল থাকলে কি হয়, R1/R2 ডিভাইডেড বাই R1 + R2। এটা করবো এখন আমরা, তো দেখি কি হয়। আরপি মানে আরপি বলতে আমরা এখানে আর এ ড্যাশ বি ড্যাশ দিয়ে দিলাম। তাহলে R1 কত, R/2 ইন্টু কী হবে, R/2, নিচে কী হবে, R/2 প্লাস R/2। তাহলে কত হবে, R²/4, নিচে হচ্ছে অনলি আর, তাহলে একটা আর ক্যান্সেল হয়ে যাবে, তার মানে R/4। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে, এ ড্যাশ বি ড্যাশ, অর্থাৎ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টু ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টস of the circle is R/4, that is 1/4 of the initial resistance of the length, of the wire। দেখো আমাদের কি বলেছে, যে মানে একটা রেজিস্ট্যান্স আর আছে, তার লেন্থ হচ্ছে এল, এই এল লেন্থের তারটাকে আমরা কি করলাম, একটা সার্কেল করেছে তৈরি। তো এই সার্কেলটার দুইটা ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট কোনটা, এ এবং বি, ওই ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। ডায়ামেট্রিক্যালি অপোজিট হলে তাদের মানে কম্বিনেশনটা কিন্তু প্যারালাল কম্বিনেশন, তো প্যারালাল কম্বিনেশনে কী হয়, উল্টা হয়ে যায়। তাহলে মানে 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। যাই হোক, দুইটা রেজিস্ট্যান্স থাকলে আমরা আরেকটা ফর্মুলা ব্যবহার করতে পারি, এই ফর্মুলা হচ্ছে এটা। তাহলে মানে এটাই তার সিম্পলিফাইড ফর্ম আর কি, তো এটাতে ব্যবহার করতে পারি যেহেতু প্যারালাল কম্বিনেশন। যেহেতু পুরোটা লেন্থের রেজিস্ট্যান্স কত ছিল আর, তাহলে এখন কত হবে, R/2। তো এই ভ্যালুগুলি বসিয়ে আমরা আরপি কত পেয়েছি, মানে এ ড্যাশ বি ড্যাশের অ্যাক্রসের রেজিস্ট্যান্স কত, R/4। তো প্রথম রেজিস্ট্যান্স কত ছিল আর, এখন হয়ে গেছে কত, R/4। তো এখন আমাদের কী বলেছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টু ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টস অফ দি সার্কেল। তো এটা কত হবে, R/4। ঠিক আছে, নেক্সট আমরা দেখছি কি, which one has more resistance, a 100 watt bulb or a 60 watt bulb connected with the same voltage source, বা এখানে ভোল্টেজ রেটিং সেম। তো দেখো এখানে কোনটা বেশি গ্লো করবে, যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি গ্লো করবে। তাহলে দেখো পি ইকুয়াল টু আমরা জানি কি V²/R। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কী হবে, V²/P। যেহেতু ভোল্টেজটা ফর বোথ দ্য ইলেকট্রিক বাল্ব ইজ সেম, বিটা কিন্তু দুটো বাল্বের জন্যই সেম, তাহলে কী হবে, যেহেতু ভিটা কনস্ট্যান্ট, তাহলে আর প্রপোর্শনাল টু 1/P লিখতে পারি আমরা, অর্থাৎ যার পি বেশি তার রেজিস্ট্যান্স কম। তাহলে 100 ওয়াট বাল্বের কিন্তু পি বেশি, তাহলে রেজিস্ট্যান্স অফ 100 ওয়াট বাল্ব ইজ রেজিস্ট্যান্স কম, 100 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্স কম 1/P। তো তাহলে 100 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্স কার থেকে কম, 60 ওয়াট বাল্বের থেকে। তাহলে রেজিস্ট্যান্স কার বেশি, 60 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্স বেশি, তাহলে কোনটা বেশি গ্লো করবে, এটা বেশি গ্লো করবে, উইল গ্লো মোর ব্রাইটলি। ঠিক আছে, কারণ এখানে মানে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য পাওয়ার, তাহলে যার পাওয়ার বেশি তার রেজিস্ট্যান্স কম, তাহলে কম গ্লো করবে, যার পাওয়ার কম তার রেজিস্ট্যান্স বেশি, তাহলে বেশি গ্লো করবে, কারণ সেম ভোল্টেজ সোর্সের সাথে লাগানো। তো যদি প্যারালাল কম্বিনেশনে লাগানো থাকতো তাহলে কিন্তু আরেক রকম হতে হলে। যাই হোক, এ 100 ওয়াট বাল্ব গ্লো 5 hours a day, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি ডিসিপেটেড। একটা 100 ওয়াট মানে বাল্ব, তাহলে পাওয়ারটা কত, 100 ওয়াট, কতক্ষণ চলে, টাইম কত, T ইকুয়াল টু 5 hours। তাহলে এখন বলেছে কতটা এনার্জি সে ডিসিপেট করে, তাহলে আমি 5 hourটাকে সেকেন্ডে নিয়ে নিই, 5 × 3 6 0 0, তাহলে কত হবে, আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, তাহলে এত সেকেন্ড। তাহলে এনার্জি ডিস্ট্রিবিউশন কত? হিট ইকুয়াল টু কী হবে? পি ইন্টু টি। তাহলে পি কত? 100 ওয়াট ইন্টু কত? 18000, ঠিক আছে, জুল। তাহলে এটা কত হবে? 1800000, তার মানে 1.8 ইন্টু 10⁶ জুল। তাহলে কতটা এনার্জি ডিসিপেট করবে? 1.8 ইন্টু 10⁶ জুল। তারপর নেক্সট দেখি, two resistors with resistances 5 ohm 10 ohm respectively are to be connected to a battery of EMF 6 volt। মানে দুইটা রেজিস্টার আছে যার রেজিস্ট্যান্সেস 5 ohm এবং 10 ohm, তাদেরকে কোথায় লাগানো হয়েছে? একটা 6 ভোল্ট ব্যাটারির সাথে লাগানো হয়েছে। কীভাবে লাগানো হয়েছে? হাউ উইল ইউ কানেক্ট দ্য রেজিস্টার্স টু গেট ম্যাক্সিমাম কারেন্ট, মিনিমাম কারেন্ট। তাহলে আমাদের কাছে দুইটা রেজিস্টার আছে, বলেছি কীভাবে তাদেরকে লাগালে, মানে কীভাবে তাদেরকে মানে কানেক্ট করলে আমরা ম্যাক্সিমাম কারেন্ট পাবো, মিনিমাম কারেন্ট পাবো। তো যেহেতু আমাদের কাছে দুইটা রেজিস্টরই আছে, তো আমরা কি করব? থেকে দুইভাবে দেখি, একবার সিরিজে লাগাচ্ছি, আরেকবার কি করব? প্যারালালি কানেক্ট করব। ঠিক আছে, কত? 5 ওহম অ্যান্ড 10 ওহম। বলেছে কিভাবে কানেক্ট করলে ম্যাক্সিমাম কারেন্ট পাবো, কিভাবে কানেক্ট করলে মিনিমাম কারেন্ট পাবো, এবং বোথ কেসে কী করেছে? 6 ভোল্ট ব্যাটারির সাথে তাদেরকে কানেক্ট করা হয়েছে, 5 ওহম এটা, 10 ওহম এটা। এখন বলেছি কীভাবে অ্যাড করলে আমরা ম্যাক্সিমাম কারেন্ট পাবো এবং কারেন্টের অ্যামাউন্টগুলিও ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কী হবে? এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম হবে? এরকম হবে, দেখো 6 ভোল্ট, আর এটা হচ্ছে কত? 5 + 10, যেহেতু সিরিজে আছে R1 + R2 হয়ে যাবে, তাহলে 15 ওহম, আর এখানে হচ্ছে 6 ভোল্ট ব্যাটারি। ঠিক আছে, তাহলে তাদের কারেন্টটা কত হবে? দেখো I ইকুয়াল টু, আমরা কি জানি? দেখো V ইকুয়াল টু কি? IR। তাহলে I ইকুয়াল টু কি? V/R। তাহলে এখানে I ইকুয়াল টু কত হবে? I1 লিখলাম, তাহলে V কত? 6/15। 6/15 বলতে 2/3, 2/5। এটা কত হবে? 2/5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা I1 কত পেলাম? সিরিজের ক্ষেত্রে কত পেলাম? 2/5 অ্যাম্পিয়ার। আর এখানে কত পেলাম? এখানে দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য প্যারালাল কম্বিনেশনে কেবলমাত্র দুইটা রেজিস্টর যদি থাকে, তাহলে আমরা কী ব্যবহার করি? R1 মানে RP ইকুয়াল টু কী হবে? R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 + R2। এটা ফর্মুলা ছিল এরকম। তাহলে দেখো এখানে কত? যে 5 × 10 ডিভাইডেড বাই 15, 5 + 10 কত? 15, R1 + R2, তো এটাতে কাটলে হবে কত? 3। তাহলে RP মানে এখানে কত হবে রেজিস্ট্যান্স? এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম হবে দেখতে? এই 6 ভোল্ট ব্যাটারির সাথেই লাগানো থাকবে। তাহলে এটা কত রেজিস্ট্যান্স? 10/3, আর এটা হচ্ছে 6 ভোল্ট। তো এক্ষেত্রে I2 কত হবে? I2 ইকুয়াল টু দেখো 6/10/3, ঠিক আছে, 6/10/3, তাহলে এটা করলে হবে 18/10, তার মানে 1.8। তাহলে I1 কত পেলাম আমরা? 2/5 মানে 0.4 অ্যাম্পিয়ার। I2 কত পেলাম? 1.8 অ্যাম্পিয়ার। কোনটা বেশি? ম্যাক্সিমাম কারেন্ট কোনটাতে আছে? I2-তে আছে, অর্থাৎ এই প্যারালাল কম্বিনেশনে। তো আমাকে এই কোশ্চেনটা কী বলেছে? কীভাবে কানেক্ট করলে ম্যাক্সিমাম কারেন্ট পাবো? প্যারালাল কম্বিনেশনে। আর কীভাবে কানেক্ট করলে মিনিমাম কারেন্ট পাবো? সিরিজ কম্বিনেশনে। অর্থাৎ রেজিস্টর দুটাকে যদি সিরিজে লাগাই তাহলে কারেন্ট কম পাবো, যদি প্যারালালি লাগাই তাহলে কারেন্ট বেশি পাবো। তো এই যে সেটআপটার জন্য ম্যাক্সিমাম কারেন্ট পাবো আমরা প্যারালাল কম্বিনেশনে, আর মিনিমাম কারেন্ট পাবো আমরা সিরিজ কম্বিনেশনে। তো মিনিমাম কারেন্টটা কত? 0.4 অ্যাম্পিয়ার, অ্যান্ড ম্যাক্সিমাম কারেন্টটা কত? 1.8 অ্যাম্পিয়ার। তো এটা এখানে বলেছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ইন ইচ কেস। তাহলে কত হবে? একটা হবে 0.4 অ্যাম্পিয়ার, আরেকটা কত হবে? 1.8 অ্যাম্পিয়ার। সরি, নেক্সট কি বলেছে? এ পিস অফ ওয়্যার অফ 20 ওহম ইজ ড্রন আউট। অর্থাৎ কোনো একটা ওয়্যার আছে যার রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম, সো দ্যাট ইটস লেন্থ ইজ ইনক্রিজ টু টুয়াইস অফ ইটস অরিজিনাল লেন্থ। অর্থাৎ এখন আগে যদি L থাকতো, হ্যাঁ,
তার লেন্থ যদি এল থাকতো, এখন তাকে 10 লম্বা করা হয়েছে, মনে রাখবে 10 লম্বা করা হয়েছে, তাহলে 12। তো এখন বলেছে আমাকে রেজিস্ট্যান্স কত, ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইন দ্য নিউ সিচুয়েশন। তাহলে দেখো এখানে আমরা যখন তারকে 10 লম্বা করা হয়, এই কথাটা খুব মানে কনসেন্ট্রেশন দিয়ে শুনো, যদি তারকে 10 লম্বা করা হয় তাহলে তার কি কনস্ট্যান্ট থাকে, রেজিস্টিভিটি, কারণ মেটেরিয়াল তো চেঞ্জ হয়নি, আর যেহেতু তারের কোনো কিছু কেটে বাদ দেওয়া হয়নি, তার ভলিউমও কনস্ট্যান্ট। তাহলে এখানে কী কী কোয়ান্টিটিগুলি কনস্ট্যান্ট আছে, র অ্যান্ড ভি, ভি মানে ভলিউম কিন্তু, হ্যাঁ ভলিউমকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে লিখলাম এখানে, ঠিক আছে। তো এটার জন্য আমরা রেজিস্ট্যান্সের যে ফর্মুলাটা ব্যবহার করি, এটা হচ্ছে র এল স্কোয়ার বাই ভি, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে ইনিশিয়াল ক্ষেত্রে আর ওয়ান ইকুয়াল টু কী হবে, র এল ওয়ান স্কোয়ার বাই ভি, কারণ ভি তো কনস্ট্যান্ট, প্রত্যেক ক্ষেত্রে সেম হবে। তাহলে আর টু ইকুয়াল টু কত হবে, এল, এটাকে আর টু ধরলাম, আর এটা হচ্ছে আর ওয়ান যেটাকে 20 দেওয়া আছে, তাহলে আর টু ইকুয়াল টু কী হবে, র এল টু স্কোয়ার বাই ভি, কারণ র আর ভি তো কনস্ট্যান্ট। তাহলে আর ওয়ান কত বলেছে ওরা, 20 বলেছে, ইকুয়াল টু র এল স্কোয়ার বাই ভি, কারণ এল ওয়ান ইকুয়াল টু কত, এল আমরা ধরেছি, আর আর টু ইকুয়াল টু কী হবে, র এল টু মানে 12 ইনক্রিজ করা হয়েছে, স্কোয়ার বাই ভি, ভি তো কনস্ট্যান্ট। তাহলে আর টু ইকুয়াল টু কী আসবে, 4 ইন্টু র এল স্কোয়ার বাই ভি। তাহলে র এল স্কোয়ার বাই ভি ইকুয়াল টু কত, এটা তো একটা আননোন কোয়ান্টিটি, তো র এল স্কোয়ার বাই ভি ইকুয়াল টু, দেখো এখানে আমরা 20 বের করে রেখেছি, তাহলে এখানে হবে 4 ইন্টু 20, দ্যাট ইজ 4 টাইমস অফ ইটস ইনিশিয়াল রেজিস্ট্যান্স, তাহলে কত হবে 80 ওহম। তাহলে নিউ সিচুয়েশনে আমাদের রেজিস্ট্যান্সটা কত, যখন তাকে 10 লম্বা করা হয়েছে তখন তার রেজিস্ট্যান্সটা কত, 80 ওহম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার ইলেকট্রিসিটি চ্যাপ্টারের লাস্ট ভিডিও। কিন্তু এখানে যদি কোনো টপিক বাদ পড়ে যায়, বা কোনো নতুন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমি করানো হয়নি, তো এরকম যদি কোনো কোশ্চেন আমার চোখের সামনে আসে, তাহলে এগুলিকে আবার ওই ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট চ্যাপ্টারটা শেষ করার পরে আবার এগুলি নিয়ে একটা মানে সামারাইজ করবো আর কি। আর চ্যাপ্টারগুলি যাতে একদিনে 15 টু 30 আওয়ার্সের 30 মিনিটস বা 1 আওয়ারের মধ্যে যাতে এগুলিকে রিভাইজ করা যায়, তার জন্য যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি মনে রাখতে হবে সেগুলিও আমরা একদম ভিডিওর শেষে, অর্থাৎ মানে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট শেষ করার পরে আমরা এগুলি আলোচনা করব আর কি। তো নেক্সট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে এটা শেষ ভিডিও। নেক্সট আমরা স্টার্ট করব ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, মানে নেক্সট চ্যাপ্টারটা, টার্ম 2 ফিজিক্স ক্লাস 10। থ্যাংক ইউ।